দুপুরের খাবার শেষে ধীর পায়ে নিজের কেবিনে ঢুকলো আরিশ। অফিসের একঘেয়ে ব্যস্ততা শেষে কিছুটা একা সময় কাটাতে এমন নীরব কেবিনটাই যেন তার নির্ভরতার জায়গা। পরনে কালো রঙের ফিটেড শার্ট, নিখুঁতভাবে পরা ফর্মাল প্যান্ট। পকেট থেকে মোবাইল বের করার সময় ঝুলে থাকা হাত ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছিল, যেন চুলগুলো এলোমেলোভাবে কপাল ছুঁয়ে আছে। চোখে হালকা শেডের সানগ্লাস, যেন সূর্যের আলো নয়, মানুষের দৃষ্টিকে আড়াল করতেই তার এই বর্ম। চেয়ারে বসেই সামনে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল উল্টাতে শুরু করলো সে। চোখ ছিল কাগজে, কিন্তু মন যেন অন্য কোথাও। হঠাৎই ফোনটা বেজে উঠতেই বিরক্ত ভঙ্গিতে কপাল কুঁচকে তাকালো স্ক্রিনের দিকে। পরিচিত নামটা দেখে খানিক থমকে গেল। চাচি কল করেছেন। এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো আরিশ। হ্যালো কাকি, কেমন আছেন? আরিশের গলা শুনে মুচকি হাসলেন তাসলিমা খাতুন। সাবিহা মায়ের পাশেই বসে আছে। তালহা খাওয়া শেষে একটু বেরোলো। আল্লাহর রহমতে ভালো আছি, তুই কেমন আছিস? আমি সবসময় ভালো থাকি কাকি। তা জানি কেমন থাকিস। কিছু বলবেন? হঠাৎ কল দিলেন? হ্যাঁ, তালহার তো মাস্টার শেষ হলো কবেই। এবার তো একটা কাজকর্ম করতে হবে ওকে। আর কতদিন বসে বসে খাবে? আরিশ বসা থেকে উঠে দাঁড়ালো। রুম জুড়ে ধীর পায়ে হাঁটতে লাগলো। ঢাকায় পাঠিয়ে দিন তালহাকে, কোম্পানি হাল করুন, শিখতে হবে তো। তাসলিমার ঠোঁটের কোণে হাসি ফুটলো। এ যেন জল না চাইতেই বৃষ্টি। আমিও তাই ভাবছিলাম আরিশ, আমরা সবাই ঢাকা চলে যাব, কি বলিস? ঠিক আছে, চলে আসুন। আচ্ছা বাবা, রাখছি। আরিশ আর কিছু না বলে কল কেটে দেওয়াতে কিছুটা অসন্তুষ্ট হলেন তাসলিমা খাতুন। সাবিহা আগ্রহ নিয়ে শুধালো। কি বললো আরিশ? চোখ পাকালেন তাসলিমা, বললেন, আরিশ ভাইয়া বল আমরা আগামীকাল ঢাকায় যাচ্ছি। ওখানে গিয়ে আরিশের সাথে বুঝে শুনে কথা বলিস। জানিসই তো মাথার তার ছিঁড়া ওর। সাবিহা কিছু না বলে মুখ ঘুরিয়ে বসলো। তার বিরক্ত লাগছে, তবে আগামীকাল ঢাকা যাচ্ছে এটা শুনে বেশ আনন্দও লাগছে। আর মাত্র একটা রাত, তারপর আরিশকে দেখতে পাবে সে। তোমার মা কল দিয়েছেন? আকস্মিক আরিশের আগমনে হকচকিয়ে গেল ওরা। ড্রেসিং টেবিলের সামনে বসেছিল সে। কদিন ধরে ঠিকমতো আয়নাও দেখা হয় না, সেজন্য চেহারার হাল দেখার জন্য আয়নার সামনে বসেছিল মেয়েটা। কিন্তু আরিশ আজ এত জলদি বাসায় ফিরবে বুঝতে পারেনি। কথা বলুন। ইচ্ছে করছে না হামিংবার্ড। ওরা কি বলবে বুঝতে পারছে না। মানুষ এমন হয় কিভাবে? গতকাল থেকেই কল করে যাচ্ছেন রোকসানা, অথচ আরিশ কলও রিসিভ করছে না। মাঝে মধ্যে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয়। আরিশ গম্ভীর দৃষ্টিতে তাকালো ওরার দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি তো খুব ভালো কথা বলতে পারো। ম্লান হাসলো ওরা। আরিশ কল ব্যাক করলো। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলেন রোকসানা। হ্যালো আরিশ। জি বলুন। দীর্ঘশ্বাস ছাড়লেন ওরার মা। আরিশের আচরণ খারাপ লাগে ওনার, কিন্তু কিছু করার নেই। আরিশ, এখন আমি তোমার শাশুড়িও বটে, কেবল খালামণি নই। একটু হলেও বিহেভিয়ার চেঞ্জ করো। প্রয়োজন বোধ করছি না। ওই মহিলার বোন আপনি, এটাই আপনার একমাত্র পরিচয়। তাহলে ওরাও তো আমার মেয়ে। শি ইজ মাই ওয়াইফ নাও, হুজ ডটার আর সিস্টার, শি ইজ ডাজেন্ট ম্যাটার এনিমোর। কি বলার জন্য কল দিয়েছেন সেটা বলুন প্লিজ। সোলাইমান মল্লিক স্নেহ ভরে রোকসানার কাঁধে হাত রাখলেন। চোখের পাতায় ভরসার ছায়া টেনে ইশারায় বোঝালেন। সব ঠিক হয়ে যাবে। রোকসানা দীর্ঘশ্বাস ফেললেন। একটা ভার যেন বুক চিরে বেরিয়ে এলো। তোমাদের বিয়ের 3 দিন হয়ে গেছে। আগামীকাল ওরাকে নিয়ে এসো, একবার দেখা করে যাবে। কি দরকার? মাত্র 3 দিন হলো, এর মধ্যেই দেখা করার দরকার নেই। আরিশের কথোপকথন শুনে অরার ভীষণ কষ্ট হচ্ছে। লোকটা মায়ের সাথে এভাবে কেন কথা বলছে? ঠিক আছে, যেদিন তোমার ইচ্ছা হবে সেদিনই এসো। আমি জানি তুমি আসবে আরিশ। বাই। কি হলো, আসবে না বললো? স্বামীর প্রশ্নের জবাবে কি বলবেন রোকসানা? রোকসানা কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখ নামিয়ে নিঃশ্বাস নিলেন ধীরে। তারপর স্বামীর দিকে তাকিয়ে নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ছেলেটা জেদি ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস ভালোবাসা আর ধৈর্য থাকলে সবচেয়ে একগুঁয়ে মানুষটাকেও বদলানো যায়। ওরা পারবে, ও যদি ওর ভেতরের মানুষটাকে ছুঁতে পারে। মৃদু হাসলেন সোলাইমান। তাই যেন হয় রোকসানা। হুম, ঘুমাও তুমি, আমিও ঘুমাচ্ছি। রোকসানা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলেন। সোলাইমানও চোখ বন্ধ করলেন ঘুমানোর উদ্দেশ্যে। বিছানার উপর ফোনটা রেখে ধীরে ধীরে জামা কাপড় খুলতে লাগলো আরিশ। শরীরে তখন কেবল একটা আন্ডারওয়্যার। ওরা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মুখে তীব্র বিরক্তি, ক্ষোভে তার বুক ধুকধুক করছে। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে প্রতিদিন।
এমন এক উন্মাদ জেদি খামখেয়ালি মানুষের সঙ্গে থাকা শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে। চুলগুলো তাড়াতাড়ি বিনুনি করে বিছানার দিকে এগুলো ওরা চুপচাপ অভিমান তার চলনে। আরিশ চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। এই মেয়েটাকে দেখলেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হয় তার, যেন নরম মেঘের মতো ফোলা ফোলা গাল, আর সেই গালে একটা টোল। ছোটখাটো গড়নের মেয়েটাকে দেখে অনেক সময় বাচ্চা মনে হয় আরিশের। এবার দাঁড়িয়ে থাকবেন? আরিশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো ওরা। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আরিশ। ওরার দিকে এগিয়ে যেতে লাগলো। ওরা চুপচাপ বসে আছে। ফের কিছু করলেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সে। যে ভদ্রলোক ওরার মাকে অসম্মান করেছে তার সাথে আর থাকবে না, কিছুতেই না। এই কদিনে ভয় ভয়ে ছিল সে, এখন কিছুটা হলেও ভয় কেটেছে। তোমার সমস্যা হচ্ছে? না, তবে নাথিং। ওরা কিছু বোঝার আগেই আরিশ তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেললো। চমকালো ওরা, রেগে বলল। কি করছেন? আরিশও অবাক হলো ওরার আচরণে। মেয়েটার এত সাহস হলো কিভাবে হঠাৎ? আরিশ ওরার শরীরের উপর ঝুঁকে ওর কপালে আঙ্গুল ছুঁয়ে বলে। 2-3 দিনে ভয় কেটে যাবে। শুকনো ঢোক গিলল ওরা। আরিশের হিংস্র আচরণগুলো মনে পড়ে গেল। প্লিজ সরুন। কেন? ভালো লাগছে না আমার এইসব। ভালো লাগে না। আরিশের কানে বারবার কথাটা বাজতে লাগলো। ওরার তাকে তার স্পর্শ ভালো লাগে না, কিন্তু কেন? ওরা যেন আরিশের সাথে থাকে, সেজন্যই তো এতটা আদর করে সে। যদি কখনো ওরা তাকে অক্ষম বলে চলে যায়, সেই সংখ্যা থেকে আরিশের এত পাগলামি। সত্যি ভালো লাগে না, নাকি অন্য কেউ আছে? আচমকায় আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করলো। ওরা বেশ বুঝতে পারছে আরিশ আবারও হিংস্রতা প্রকাশের মাধ্যম হিসেবে তার শরীরটাই বেছে নিবে। কেউ নেই আপনি ছাড়া। ওরার কথায় থমকে গেল আরিশ। ওরার 2 গালে হাত রাখলো সে। মুহূর্তেই শান্ত হয়ে গেছে সে। সত্যি তো? 3 সত্যি। মুচকি হাসলো আরিশ। ওরার কপালে কিস করলো একটা। ওরার চোখ ছলছল করে উঠল। আরিশ যদি সবসময় এমন থাকতো তবে কতই না ভালো হতো। শাওয়ার নিয়ে আসি, তুমি এভাবেই থাকো। এভাবে শুয়ে? হ্যাঁ। ওরা মাথা নেড়ে সম্মতি দেয়। আরিশ ওয়াশরুমের দিকে গেল। বিয়ের পর এই প্রথম আরিশকে সুস্থ স্বাভাবিক মানুষ মনে হলো। ওরার একেবারে শান্ত কেয়ারিং একটা মানুষ। ওরা ভেবে পায় না আরিশের এমন হুটহাট বদলে যাওয়ার কারণ কি। লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে বোঝাতে লাগলো সে আরিশকে মেনে নেওয়ার চেষ্টা করবে। হয়তো একসাথে থাকতে থাকতে সবকিছু ঠিক হয়ে যাবে। মা হয়তো ঠিকই বলেন, ছোট থেকে একা থেকে মায়ের থেকে অবহেলা পেয়েই আরিশ এমন হয়ে গেছে। ওরার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কিছুই জিজ্ঞাসা করতে পারছে না। আরিশের আচরণ যেন এক ধরনের বিপর্যয়। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। ওরা একে একে সমস্ত অনুভূতিগুলো অগ্রাহ্য করে সোজা হয়ে শুয়ে রইল। একাকী হয়ে যাওয়া অনুভূতি তার ভেতর ঢুকতে থাকলো, যেন এই ঘরটায় এই মুহূর্তে সে একা। কিন্তু তারপরে মনে পড়ল আরিশ কি আদৌ কখনো তাকে একা থাকতে দেবে? আরিশ প্রায় 5 মিনিট পর ফিরে এলো। ওরা একে একে সমস্ত অনুভূতিগুলো অগ্রাহ্য করে সোজা হয়ে শুয়ে রইল। একাকিত্বের এক অদ্ভুত ঠান্ডা ঢেউ তার শরীরের উপর দিয়ে বয়ে যেতে লাগলো। মনে হচ্ছিল এই ঘরটা, এই মুহূর্তটা সবকিছু মিলিয়ে সে একা, নিঃসঙ্গ। কিন্তু পরক্ষণে মনে পড়ল আরিশ কি আদৌ তাকে একা থাকতে দেবে কখনো? না, আরিশ তো তেমনই ওভার পজিটিভ, টক্সিক, একগুঁয়ে আর জেদি। ওরার পক্ষে একা থাকা যেন ভাগ্যেও নেই। প্রায় 5 মিনিট পর ফিরে এলো আরিশ। ওরা এখনো একদৃষ্টে ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে। তাকে আগের অবস্থানে দেখে মনে একটা চাপা সন্তুষ্টি ফুটে উঠল আরিশের চোখে। সামনে তাকাতেই ওরা দেখতে পেল ভেজা চুলে জল টপ টপ করে ঝরছে আরিশের কপাল থেকে। ধবধবে ফর্সা বুকেও পানির ফোঁটা লেগে আছে। ওরার বুক ধকধক করে উঠল। তার শরীর অবচেতনে কেঁপে উঠল। ওরার জীবনে আরিশই প্রথম পুরুষ যার স্পর্শে উপস্থিতিতে অদ্ভুত এক অনুভূতি হয়, যে অনুভূতির ব্যাখ্যা ওরা নিজেই জানে না। সেদিন থেকে যেদিন এই পুরুষটা তার জীবনে জোর করে ঢুকে পড়েছে, ওরার ভেতর তীব্র ঘৃণা আর অনিচ্ছার পাশাপাশি একটা জটিল আকর্ষণ কাজ করে। অথচ আকর্ষণ ভালোবাসা নয়, একরকম জ্বরের মতো কাঁপিয়ে তুলে জ্বালিয়ে দেয়, আবার নিস্তেজ করে দেয়। আজ পর্যন্ত ওরা কোনো ছেলেকে ভালো লাগার চোখে দেখেনি। ছোটবেলা থেকেই তার মনে একটাই স্বপ্ন বাসা বেঁধেছিল, একটা শান্ত সুন্দর সংসার, একজন স্বামী থাকবে যে তাকে ভালোবাসবে, রক্ষা করবে, আর ছোট ছোট মুহূর্তে তাকে পূর্ণতা দেবে। লেখাপড়ায় তেমন আগ্রহ ছিল না কখনো, শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে চালিয়ে যাচ্ছিল সবকিছু। তাই যখন আরিশ একটু কোমল হয়, একটু স্নেহ মেশানো আচরণ করে, ওরা সবকিছু ভুলে যায়। মনে হয় এই তো সেই স্বপ্নের সংসার, এই তো সেই মানুষ যার হাতে নিজেকে নির্ভয়ে তুলে দেওয়া যায়। কিন্তু খুব তাড়াতাড়ি সেই স্বপ্ন ভঙ্গের শব্দ শুনতে পায় সে। মনে পড়ে যায় আরিশের দমনমূলক আচরণ, তার হঠাৎ করে আগুন হয়ে ওঠা স্বভাব, তার সেই হিংস্র রূপ যেটা কেবল ভালোবাসার ছায়ায় ঢেকে রাখা ছিল কিছু সময়ের জন্য। এই মুহূর্তে ওরার চোখ সরানোরও সাহস নেই। সে জানে আরিশ রেগে যাবে, তার দিকে তাকিয়ে থাকতে হবে নিঃশব্দ আনুগত্যে। ভেতরে ভেতরে অসহায় অনুভব করলেও
ওরা জানে প্রতিরোধ করার ক্ষমতা তার নেই, শুধুই তাকিয়ে থাকা এটাই যেন তার একমাত্র উপায়। সোয়া উঠে বসবে হামিংবার্ড। আরিশের কণ্ঠে ছিল চাপা আদেশের টান। ওরা তাড়াতাড়ি মাথা নাড়ল। আরিশ ওয়ার্ড্রপের দিকে এগিয়ে গেল, হাঁটতে হাঁটতেই বলল, বসো। শুয়ে থাকতে বলেছি বলে শুয়েছিলে? জি। এত ভয় পাও? ওরার ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো কথা বের হলো না। আরিশ কালো শার্ট আর জিন্স পরেছে। হঠাৎ ওরার খেয়াল হলো এতদিনেও সে আরিশকে কখনো অন্য কোনো রঙের পোশাকে দেখেনি, সবসময় কালো, অদ্ভুত একরকম। মনে হয় কালো রংটা যেন আরিশের মনের প্রতিচ্ছবি। প্রশ্ন করতে চাইলেও নিজেকে থামিয়ে দেয় ওরা। সে জানে প্রশ্ন করলেই হয়তো আবারও নতুন ঝড় উঠবে। মাঝে মধ্যে আপনি খুব ভয়ানক হয়ে ওঠেন, সেজন্য। আরিশ কিছু বলল না, থেমে গেল। তার চোখে এক ঝলক ছায়া নেমে এলো। সে যেন নিজের মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেল। হ্যাঁ, তার মাকে সে ভয় পেত এমনভাবে, আর এখন ওরাও তাকে ভয় পায়। তাহলে কি সেও মায়ের মতো একজন আতঙ্কের উৎস? নিজেকে নিজের কাছে অচেনা লাগছিল আরিশের। কেন এমন করে সে? কেন এই নিষ্ঠুরতা? অরার মুখে শাস্তির ছায়া দেখতে তার বুকটা কেমন কেঁপে উঠল। অরার পাশে এসে বসলো আরিশ। অরা ভয় আর অস্বস্তিতে থরথর করে কাঁপছে। আরিশের কোমরে হাত রাখতে চমকে উঠল সে। অতঃপর খুব ধীরে, খুব যত্নে, যেন ভাঙা কাচের টুকরো ছুঁয়ে দেখছে, ওকে তুলে নিল নিজের কোলে। দুপাশে পা ছড়িয়ে আরিশের কোলে বসে আছে ওরা। সারা শরীরে একরকম নিঃশব্দ কম্পন ছড়িয়ে আছে। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ঠাস হয়ে আছে তার। আরিশের শরীরের তাপমাত্রা গায়ে লাগছে। ওরার বুকের ধুকধুকানিটা যেন গলার কাছে এসে আটকে গেছে। মাথা নিচু করে বসে আছে সে। লজ্জা, ভয়, অপমান সবকিছু একসাথে জমাট বেঁধে আছে ওর চোখের কোণায়। লুক অ্যাট মি হামিংবার্ড। আরিশের কণ্ঠটা ছিল কোমল কিন্তু নির্দেশময়। অরার হাত পা কাঁপছে। ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে। চোখ মেলতেই দুটি চোখের ভেতরে এক ধরনের দাহ, অপরাধবোধ আর অধিকার মিলেমিশে আছে দেখতে পেল। সেই মুহূর্তে অরা আর কিছু ভাবতে পারছিল না, শুধু অনুভব করছিল এই পুরুষটা তার ভয়, আবার এই পুরুষটাই তার একমাত্র আশ্রয়। আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পাও, ভয় পাও। আই এম সরি হামিংবার্ড। তোমার মুখে আমার পুরুষত্বের প্রশ্ন শুনে জেদের বসে তোমাকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার মনোভাব কখনোই ছিল না আমার। আসলে আমার রাগটা একটু বেশি হয়। আমার রাগের মাথায় সব কিছু গুলিয়ে ফেলি। যা বলা উচিত নয় সেটাও বলে ফেলি, আর যা বলা উচিত নয় সেটাও করে বসি। আর কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে কেবল এক দৃষ্টিতে, যেন চোখ দিয়ে সব কথা বলে দিতে চায়, অথচ ঠোঁট পর্যন্ত এসে কোনো শব্দ পৌঁছাতে পারে না। আরিশের যত কথাই হোক, তার ভয়টা যেন জমাট বেঁধে গেছে বুকের একদম গভীরে। আরিশ আবারও বলল, গলার স্বরটা খানিকটা নরম। আমি চাই না কেউ আমাকে ভয় পাক, আমি চাই না তুমিও পাও। কিন্তু সত্যি বলতে সবাই আমাকে ভয় পায়। হয়তো আমার সেই রুক্ষ উগ্র আচরণটাই তাদের ভয় পাইয়ে দেয়। আর তুমি, তোমার সাথে যা করেছি তাতে ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক। আপনি যদি সবসময় এমন শান্ত থাকতেন তাহলে আর ভয় পেতাম না। ভয় আর বিব্রতয় গলা শুকিয়ে গেল অরার। সে কথা শেষ না করে চুপ করে গেল। না চাইলেও মুখ ফসকে ভাইয়া বলে ফেলার মতো অবস্থা। নিজের উপরই রাগ হচ্ছিল। কি সর্বনাশ! আরিশ ব্যাপারটা ধরে ফেললো। চোখ একটু সংকুচিত করে গম্ভীর গলায় বলল, আমি তোমার স্বামী, স্বামীকে ভাইয়া বলে সেটা কেমন শোনায় ভাবতে পারো? ভুলে। অসহায়ের মতো বলল অরা। অভ্যাস করে নাও, আমার নাম নিয়ে ডাকো আরিশ, অথবা চাইলে অনেক কিছু ডাকনাম দাও, কিন্তু ভাইয়া নো নেভার। অরা মাথা নিচু করে চুপচাপ সায় দেয়। ভয়, লজ্জার একটু অস্বস্তি নিয়ে আরিশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এখন খিদে পেয়েছে আমার। আরিশ মুচকি হেসে অরার হাত দুটো নিজের কাঁধে রাখে। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে ওরা। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে। চলো খেতে যাই। এভাবে কোলে বসেই যাব? অরা জিজ্ঞাসা এতটাই সরল আর বিস্ময় ভরা যে হঠাৎ করেই কেসে উঠে আরিশ। কেমন যেন অদ্ভুত সেই হাসি। অরা ভ্রু কুচকে চায় তার দিকে। এত হাসার কি হলো? আরিশ একটু ঝুঁকে গলায় চাপা স্বরে বলে, তুমি চাইলে এভাবে কোলে করে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই আমার। কারণ ভালোবাসা আমি বিশ্বাস করি না হামিংবার্ড। ইন মাই ওপিনিয়ন, মানি অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপ আর এনিথিং ইন লাইফ, আমার কাছে দুটোই এনাফ। অরা স্তব্ধ, কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না। ছেলেটা কি ভয়ঙ্কর, ঠোঁট কাটা, যেন কিছুই লুকোবার নেই তার জীবনে। লজ্জা কিংবা অনুভব সবকিছু বাদ রেখেই চলে। আরিশের কথাগুলো তীব্র আঘাতের মতো বাজে অরার বুকের মধ্যে। ভালোবাসা যদি তার কাছে মূল্যহীন হয়, তবে এই সম্পর্কের ভিত্তিটা কি শুধুই শারীরিক সম্পর্ক এবং জেদ? আরিশের কাছে ভালোবাসা আসলে একটা অবাস্তব, মিথ্যে কিছু। যার জীবনে একমাত্র মাই ভালোবাসা দেখায়নি, তার পক্ষে তো অন্য কোনো সম্পর্কে ভালোবাসা আশা করাটাই বোকামি। মা ফেলে রেখে যাওয়ার পর বাবার সাথে থেকেছে সে, আর বাবা মারা যাওয়ার পর থেকেই শিখে এসেছে ভালোবাসা বললে মানুষ শুধু সুবিধা বুঝে, দরকার ফুরালে ফেলে দেয়। তাই সে আর কোনো সম্পর্কে আবেগ রাখে না কোনো আশা।
তোমার মুখটা এমন থমথমে কেন? এতক্ষণ তো ঠিকই ছিলে, খেতে দেবে বললে তো। আরিশ মৃদু স্বরে বলে। অরা নিচু গলায় বলল, আপনি এমন কথা কেন বলেন? ভালোবাসায় বিশ্বাস করেন না? এমন কথা শুনে কেমন লাগবে একজন মেয়ের? আরিশ কাঁধ ঝাঁকায়, যেন ওর কোনো দায় নেই, কোনো অনুভূতি নেই। আমি তো তোমার সত্যিটা বললাম হামিংবার্ড। আমি যা তাই, আমার ভেতরে ভালোবাসা নেই, আছে শুধু প্রয়োজন। তবে আমাদের মধ্যে ভালোবাসা না থাকলেও সব কিছু পরেও ইউ আর অনলি মাই ওয়াইফ। এই সত্যি মেনে আজীবন কাটাতে হবে তোমাকে। অরার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভিতরে জমে থাকা অস্পষ্ট ইচ্ছেগুলো একে একে ঝরে পড়ে। সে চুপ করে যায়, কিন্তু ভেতরে ভেতরে আশা করে একদিন আরিশ বদলাবে। আরিশ হঠাৎ কোমর থেকে হাত সরিয়ে বলল, চলো নিচে যাই। আমি নিজে হাঁটবো। ধীরে বলল অরা। আরিশ কিছু না বলে ওকে নিচে নামিয়ে দিল। মেয়েটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে আরিশ ওর হাঁটার ছন্দ দেখছে। ছোট্ট গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে, যে তার সব ভয় বুকের মধ্যে চেপে রাখে। আরিশ ওর পেছন পেছন হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে, বয়সে ছোট একটা মেয়েকে বিয়ে করে এভাবে জোরাজোরি করা মোটেও ঠিক হয়নি। দুপুরবেলা তালহা, সাবিহা ও তাসনিমা খাতুন বাস থেকে নেমেছে। বাস স্ট্যান্ডের চারিপাশে প্রচুর লোকজনের ভিড়। পথচারীদের হাঁটা চলা, রিক্সা, সিএনজি গাড়ির শব্দ, সবই যেন এক অস্থির পৃথিবীর অংশ। গরম রোদে কপালের ঘাম মুছতে মুছতে আশেপাশে তাকাচ্ছেন তাসলিমা খাতুন। ভাইয়াকে কল দেবো মা? তালহা আশেপাশে তাকাতে তাকাতে শুধালো। তাসলিমা খাতুন কিছুটা রেগে বললেন, সেটা আবার জিজ্ঞেস করা লাগে তোর? কল দে, লোক পাঠাতে বল। এই রোদের মধ্যে কতকাল দাঁড়িয়ে থাকবো আমরা? সাবিহা শহরের গাড়ি ঘোড়া, দালান কোঠা দেখতে ব্যস্ত। জীবনের প্রথমবার ঢাকা এসেছে, সে সবকিছুই অন্যরকম লাগছে। গড়গড়িয়ে চলতে থাকা বাসগুলো, সিগন্যাল বাতি, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট দোকানপাট এবং শহরের ব্যস্ততা যেন এক অন্য জগতের ইঙ্গিত দিচ্ছে। ঢাকার মাটি, শহরের গন্ধ আর তীব্র রোদের মাঝে তাকে নতুন এক অনুভূতি ঘিরে ধরেছে। সেই সাথে মনে একটা চাপা উত্তেজনা কাজ করছে। আরিশের সাথে দেখা হবে। দীর্ঘ 10 বছর পর আরিশকে দেখতে পাবে সে। 10 বছর আগে আরিশ গ্রামে গিয়েছিল একবার, তারপর আর যায়নি সে। তালহা আরিশকে কল করলো। আরিশ কল রিসিভ করছে না দেখে আরো একবার কল দিতে লাগলো তালহা। এবার কল রিসিভ করলো সে। ভাইয়া, আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছি। অপেক্ষা করো, গাড়ি পাঠাচ্ছি। ওকে ভাইয়া। আরিশ কল কেটে দিল। তালহা বলল, গাড়ি পাঠাচ্ছে বলল। বাসে থাকতেই কল করা দরকার ছিল, তাহলে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হতো না। সাবিহার কথায় তাল মেলালেন তাসলিমা। ঠিকই বলেছিস, কি আর করার, একটু অপেক্ষা কর। তিনজনে দাঁড়িয়ে থাকে। সিটি বাসগুলোর হর্ন, রিক্সা চালকদের চিৎকার আর লোকজনের দৌড়াদৌড়ি শহরের অস্থিরতা আরো বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরেই গাড়ি নিয়ে জলিল আসে তাদেরকে নিয়ে যেতে। গাড়িতে উঠে বসে সাবিহা এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। শহরের উন্মত্ততার রোদ থেকে কিছুটা মুক্তি পেয়ে সে শান্ত অনুভূতি অনুভব করছে। জানালা দিয়ে ঢাকা দৃশ্য দেখছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।